এবার একটা জিনিস আমরা স্যার একটু ডিসকাস করব যে শুধু কি বিএমএলটি পাবে নাকি বাকি কোর্সগুলোও কিছু করতে পারবে, এটা একজন কমেন্ট করেছে। তো এটা নিয়ে যদি একটু বলতেন যে বিএমএলটিটা অনেক আলোচনা করলাম আমরা, এবার বিএমএলটি ছাড়া বাকি যেগুলো অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সেস আছে তাদের স্যার কেমন কি স্যালারি রেঞ্জ আর কেমন কি অপরচুনিটি ছিল, যদি একটু আপনাদের ইম্পর্টেন্স কতখানি সেটা যদি একটু। হ্যাঁ, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এখানেও সেম ডিপ্লোমা ডিগ্রি দুটোই রয়েছে। আচ্ছা, আমি আগে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যালাইড হেলথ সায়েন্সের ডিপ্লোমা কোর্স রয়েছে বা ব্যাচেলার ডিগ্রি রয়েছে, সবার ক্ষেত্রে গভর্নমেন্ট পার্মানেন্ট জবের স্যালারি স্কেল কিন্তু একই সবার জন্য। সেটা কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে সেম। সেটা সে হতে পারে ফিজিওথেরাপি, সেটা হতে পারে অপটোমেট্রি, সেটা হতে পারে অপারেশন থিয়েটার টেকনোলজি, সেটা হতে পারে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, সেটা হতে পারে ইসিজি টেক, সেটা হতে পারে ইইজি টেক, রেডিওগ্রাফার, রেডিওলজি টেক, যা থাকবে সবার জন্য কিন্তু গভর্নমেন্ট পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়ালে স্যালারির যে স্কেলগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, এটা সবার ক্ষেত্রে সেম, সবার জন্য একই। বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল আর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে পার্মানেন্ট, তাদের সবার কিন্তু স্যালারি একই। এবার রইল বাকি প্রাইভেট ইনস্টিটিউটে এই ফিল্ড অনুযায়ী জবগুলো আলাদা, কাজগুলো আলাদা, এখানে স্যালারি কিছুটা এদিক ওদিক থাকে। ন্যাচারালি যদি বলি বেশ কিছু পার্ট আছে নিজে কিছু প্র্যাকটিস করতে পারবে, সেটা হচ্ছে তার মধ্যে 1 নম্বরে থাকবে ফিজিওথেরাপি। যদি কেউ ফিজিওথেরাপির ওপর কোর্স কমপ্লিট করে, সে কিন্তু অ্যাজ এ ক্লিনিশিয়ান সে কিন্তু নিজের ক্লিনিক চালাতে পারবে, মানে সেলফ এমপ্লয়মেন্টের একটা ব্যাপার আছে, একদমই আসছে। অতএব তার তো সেখানে স্যালারি ব্যাপার থাকছেই না। আর আজকালকার দিনে ফিজিওথেরাপি প্রচুর ইম্পর্টেন্স রয়েছে, যেটা সবাই কম বেশি বিভিন্ন রুরাল এরিয়া আপ টু পৌঁছে গেছে যে ফিজিওথেরাপিটা কীভাবে হেল্প করে আমাদেরকে, সেটার বিষয়ে আর ডিটেলসে বলার খুব একটা প্রয়োজন পড়বে না। শুধু এটুকুই বলবো, যখনই কোনো অর্থোপেডিক রিলেটেড আমাদের প্রবলেম হচ্ছে বা মাসেল পেন, হাঁটা চলা করার সমস্যা, এই ধরনের পার্টগুলো যখনই চলে আসছে, তখন একটা ফিজিওথেরাপিস্টের দরকার লাগবেই। আর সেক্ষেত্রে যদি কোনো একটা ভালো প্র্যাকটিসড ফিজিওথেরাপিস্ট সে যদি নিজের ক্লিনিক চালায়, সেক্ষেত্রে কিন্তু তার আর্নিংটা নিজের মতো চলতে থাকবে। এবং এটা ডিপেন্ড করছে তার কতটা ফেম থাকবে, সে মানুষকে কতটা উপকার করতে পারছে, তার উপর ডিপেন্ড করে এটা করবে। এবার যদি বলা হয় যে তারা অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হসপিটালে যদি জয়েন করে, এক্ষেত্রে কিন্তু কিছুটা সিমিলার টু এই প্রত্যেকটা কোর্সেরই প্রাইভেট ইনস্টিটিউটে খুব একটা আপ ডাউন করে না, এখানে রেঞ্জটা অলমোস্ট সেম থাকে। আগে যেভাবে আমি একটু আগে বললাম যে আগে একটা টাইমে খুবই কম ছিল, এখন এসে সে জায়গায় মোটামুটি একটা ফিজিওথেরাপিস্ট স্টার্টিং স্যালারি 20+ করতে পারে। অপারেশন থিয়েটারের ক্ষেত্রেও তাই, হয়তো একটু 19-20 এদিকে হবে, বাট সবার ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রেও তাই। সবাই মোটামুটি, আমি যেটা ল্যাব টেকদের ক্ষেত্রেও বললাম, যে যখনই একটা হসপিটাল বা প্রাইভেট অর্গানাইজেশনে ঢুকছে 15 to 20+ এটা সব কটা কোর্সের জন্য এক্সপেক্ট করতে পারে এই মুহূর্তের জন্য। ওকে, আর একটা পার্ট রয়েছে, যদি কেউ অপটোমেট্রির ওপর পড়াশোনা করে থাকে, সে চাইলে কিন্তু নিজের একটা স্পেকটাকলসের দোকান করতে পারে, যেখানে পাওয়ার টেস্টিংয়ের ম্যাটারগুলো থাকবে, তো সেটাও তার নিজের বিজনেস হচ্ছে। এবার এখানে আরেকটা পার্ট আমি অ্যাড করব, যেটা আমি ল্যাব টেকনোলজির ক্ষেত্রে স্কিপ করেছি ওখানে, সেটা হচ্ছে ল্যাব টেকনোলজির ক্ষেত্রে এটা একটা ওয়াইডলি ফিল্ড হচ্ছে, যেখানে সে চাইলে নিজের একটা ল্যাব খোলার অপশান থাকবে, হ্যাঁ করতে পারে। ওকে, তো এগুলোতে আর্নিং নিজের মতো আসছে, নেই। আর বাকি সব কটা কোর্সের জন্য, সেটা ডিপ্লোমা আর ডিগ্রি, প্রাইভেট ইনস্টিটিউটে বা প্রাইভেট অর্গানাইজেশনে যখনই সে ক্লিনিক্যাল ফিল্ডে কাজ করছে, তখন কিন্তু মোটামুটি 15 to 20+ এটা এই মুহূর্তে এক্সপেক্ট করে চলতে পারে। তাও আবারও আমি একটা কথা বলছি, এটা পুরোপুরি ডিপেন্ড করছে তার ইন্টারভিউয়ের ওপর। তার মানে এটা না যে সে কেউ একজন ফ্রেশার্স 25 পেতে পারে না, অবভিয়াসলি পেতে পারে। আমি নিজে গ্র্যাব করেছি, হয়তো আমি টিচিংয়ে গিয়েছি পেয়েছি, কিন্তু বিষয়টা এরকম নয় একদমই। আমি এখানে একটা বলবো অ্যাজ পার এক্সাম্পল, যদি কোনো একটা ভালো স্টুডেন্ট ব্যাচেলার ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কমপ্লিট করলো, সে এতটাই স্কিলফুল হলো, সে তার টিচিং টাইমে ভালো করে পড়াশোনা করলো, ইন্টার্নশিপ টাইমে 1 year ভালো করে ইন্টার্ন করলো, কোনো কারণে তার কাজ কোনো ডক্টরের ভালো লাগলো, কোনো সার্জন তাকে পছন্দ করলো, যে হ্যাঁ এই ছেলেটা অ্যাজ এ ওটি টেক ভালো নলেজ আছে, সার্জারির টাইমে আমাকে হেল্প করতে পারে,
তাহলে তার নিডটা কিন্তু বেড়ে গেল। সে এখানে 25 কেন, সে 30 আপ টু যেতে পারে। আমরা প্রত্যেকটা পার্টে আসবো যে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে করে আর্নিংয়ের দিকে ঢোকা যায়, কারণ আলটিমেটলি দিন শেষে আমাদের আর্নিংই কথা বলবে। হ্যাঁ, তো এখানে যেহেতু আমরা কিছু নেগেটিভস কমেন্ট পেয়েছি, তাই জন্য আমরা এটাও ডিসকাস করব যে এই ফিল্ডে ঢোকার পর থেকে তাকে কিভাবে আস্তে আস্তে করে আর্নিংয়ের দিকে আসা যায়, বা সে তার স্কিলগুলোকে কিভাবে কাজে লাগাতে পারে। তো সেক্ষেত্রে এটা একটা এক্সাম্পল তার মধ্যে গাড়ি হচ্ছে। তো সেই ওটি টেকটার কিন্তু স্টার্টিং স্যালারি নিয়ে কোনো কথা হবে না, কারণ তার ডিমান্ড হয়ে গেছে তখন। এটা একটা ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে হচ্ছে, একটা অপটোমেট্রিস্টের ক্ষেত্রে হচ্ছে, এটা একটা ল্যাবটেকের ক্ষেত্রে অবভিয়াসলি হবে। ল্যাবটেকে তো আমরা আসবো পরের পার্টে, যে স্টুডেন্ট থেকেই আর্নিংয়ের ব্যবস্থা থাকে, সিসিটির ক্ষেত্রেও তাই থাকে। এই হলো ফান্ডা। সো যদি তাহলে সেলফ এমপ্লয়মেন্টের কথা বলি, তাহলে ফিজিওথেরাপি, বিএমএলটি, অপটোমেট্রি, এই তিনটে স্পেসিফিক কোর্সে একটা নিজে পার্সোনাল সেটআপ শুরু করার একটা অনেকটা বেশি। হ্যাঁ, ইসিজির ক্ষেত্রেও হবে, এটা ইসিজির ক্ষেত্রেও হবে। হ্যাঁ, ইসিজির ক্ষেত্রেও হবে। যদি কেউ রেডিওলজি টেক থাকে সেও করতে পারবে। অবভিয়াসলি এগুলো রেডিওলজিস্ট বা প্যাথোলজিস্ট এদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন করতে হবে, কিন্তু নিজের সেকশন তো নিজে স্টার্ট করতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন যারা ওটি টেকনোলজিস্ট রয়েছে বা পারফিউশন টেকনোলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, এদের ক্ষেত্রে এটা একটা লিমিটেশনস রয়েছে। একটা লিমিটেশনস রয়েছে, হসপিটাল সেটআপে কাজ করতে হবে। হ্যাঁ, এটা ধরুন নিজের সেলফ এমপ্লয়মেন্টের এদের ব্যাপারটা তেমন থাকছে না। হ্যাঁ, কিন্তু আমি এখানে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব। আমি জানি না এটা কতটা হেল্পফুল হবে, এটা আমার নিজের দেখা অভিজ্ঞতা। হ্যাঁ, সেটা হলো আমি এরকম দেখেছি, তুমি এটা কতটা মানবে আমি জানি না, আমি নিজে দেখেছি বা তুমি খোঁজ খবর নিয়ে দেখবে। ওটি টেক বা অপারেশন থিয়েটার নিয়ে পড়াশোনা করা ছেলে কমপ্লিট করেছে কোনো স্টুডেন্ট, সে কিন্তু একটা প্রাইভেট নার্সিংহোমের মালিক আছে। আমি বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি। বিষয়টা হচ্ছে এই পার্টগুলো শুরু করতে যা যা জিনিস লাগে, সে যদি ওইটার সম্পর্কে ওয়াকিবহাল হয় তাহলে তো সমস্যা নেই। একটা সার্জেন লাগবে, একটা ডক্টর লাগবে, একটা হাউস স্টাফ লাগবে, একটা ফিজিওথেরাপিস্ট লাগবে। হি অর সি ক্যান অর্গানাইজ, নো ইস্যুস। তার মানে ওটি টেক বা সিসিটি টেক যে আছে সে নিজের ব্যবসা করতে পারবে না, এটা একদম নয়, পারবে। ভাবনাটা অন্যভাবে, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি যে হ্যাঁ এটা হচ্ছে সম্ভব, কিন্তু একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে ভেবে সম্ভব। ডিফারেন্ট ওয়েতে মানে আরো প্রিসাইজলি বলতে গেলে, হ্যাঁ, যে ব্যক্তি করবে হ্যাঁ তার নিজের মধ্যে করার দমটা হওয়া চাই। এক্স্যাক্টলি, একদমই। আর নিজের মেন্টালি ক্লিয়ার হয় যে আমি করতে পারবো, হ্যাঁ, নিজের ধান্দা বসাবো, একদম তাহলে ও বসাতে পারবে। এবং তার সাথে সাথে ওই কোর্সটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে যে আমার এরিয়া কতটা, আর আমার এরিয়ার সাথে আমার পেছনে আমার সামনে কি কি পার্ট আছে, কোন সেটা সিসিটির হোক, সেটা ওটিটির হোক, সেটা অপটোমেট্রির ক্ষেত্রে হোক, ফিজিওথেরাপির ক্ষেত্রে হোক, ল্যাবের ক্ষেত্রে হোক, যে এইটা আমার পেছনের পার্ট আছে, সামনে এই পার্ট, মানে আমি এই এরিয়ার সাথে যুক্ত, আগে পিছে কি কি জিনিস লাগে এইটার সম্পর্কে যদি তার ক্লিয়ার নলেজ থাকে তাহলে সে কিন্তু নিজের একটা এন্টারপ্রেনিয়রশিপ স্টার্ট করতে পারে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার বেশ কিছু সিনিয়র, শুধু নট অনলি ফ্রম দ্য ফিল্ড অফ ল্যাব টেকনোলজি, অপারেশন থিয়েটারে দেখেছি যারা কিন্তু বিভিন্ন ছোটোখাটো বা কম বেডেড নার্সিংহোম হলেও নার্সিংহোমের মালিক। ঠিক বলেছেন, অ্যাসপেক্টটা এটা সত্যি দারুণ অ্যাসপেক্ট। আর এই সুবাদে আমারও একটা প্রসঙ্গ মনে পড়লো, এক পরিচিত দাদা আমি চিনতাম, আমাদের থেকে সিনিয়র ছিল দাদা। সো সেও ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে আপনার অপটোমেট্রি করেছিল। ওকে, তার বাড়ি মুর্শিদাবাদে। সে এখন নিজে ওখানে অপটোমেট্রি শেখার পরে ওখানে ডিফারেন্ট প্রাইভেট হসপিটালসে কাজ করেছে, যথেষ্ট জানে, শিখে গেছে কাজ। এখন নিজের সেট আপ শুরু করেছে মুর্শিদাবাদে এসে। আর সেই জটিল কমপ্লেক্স প্রবলেমস চোখে নিজের মানে সার্জারি তো নয়, মাইনর সার্জারি, সে সমস্ত পারফর্ম করছে। প্রচন্ড ভিড় আর যথেষ্ট খরচ। হ্যাঁ, একদমই সেটাই বললাম, এটা প্রত্যেকটা ফিল্ডে আছে, অ্যালাইডের কোনো ফিল্ডেই করে বসে থাকার মতো নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভালোভাবে বুঝে কিভাবে এগোনো যায়, কতটা লিঙ্কড আছে এই পার্টের সঙ্গে, স্টেপ বাই স্টেপ কী কী পার্ট রয়েছে মেডিকেল সায়েন্সের, সেইগুলোকে অর্গানাইজ করলেই নিজের মতো করে এগোনো যায়।
ধরুন স্যার আপনি স্যালারি জন্য আমরা আলোচনা করলাম, আপনি অনেকগুলো স্যালারি বললেন, প্রাইভেট, গভর্নমেন্ট, প্রাইভেটে আপনার ধরুন ফ্রেশার হিসেবে, কিন্তু এখানে আরেকটা জিনিস হয়তো মানে স্টুডেন্টরা ধরুন শুরু করার পর ওরা একটা ফুল টাইম রোল, একটা পার্ট টাইম রোল, ফ্রিল্যান্সিং টাইপের কিছু গিগ ওয়ার্ক, ওরা কিন্তু এই দিকে আরো কিছু করে নেবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে বলতে ওই যেটা আমরা বললাম যে স্টুডেন্ট পার্ট থেকে কীভাবে শুরু করতে পারে, আমরা সেটাতেও ঢুকতে পারি। একদমই তাই। এখানে তাহলে আমি বলবো এখানে সব থেকে বেশি যারা এগিয়ে থাকবে সেটা হচ্ছে কিন্তু ল্যাবটেক। এটা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, কিছু করার নেই। এবার এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি সবাই ল্যাব টেকনোলজি পড়তে চলে আসবে? বিষয়টা একদমই সেটা আমি কাউকেই সাজেস্ট করবো না। আমি এটা বলবো যে তোমার ভাবনার অ্যাসপেক্টসটা কেমন, তুমি কোন কোর্সটাকে পছন্দ করো, কারণ প্রত্যেকটা কাজ সিমিলার হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। কিছু পার্ট ডায়াগনস্টিকের সঙ্গে যুক্ত, কিছু পার্ট ট্রিটমেন্টের সাথে যুক্ত। তাহলে তোমার কোনটা ভালো লাগে? তুমি ডাইরেক্ট পেশেন্ট নিয়ে ডিল করতে চাও, নাকি তুমি ক্লিনিকে কাজ করতে চাও, নাকি তুমি ল্যাবে বসে কাজ করতে চাও? সেটা তোমাকে চুজ করতে হবে। এবার বিষয় হচ্ছে তুমি যে পার্টগুলো বললে, যদি কেউ ফ্রিল্যান্সিং মোডে করতে পারে বা কেউ যদি পার্ট টাইম মোডে করতে পারে, এটা ল্যাব টেকনোলজি বা ল্যাব টেকদের জন্য একটা ওয়াইড ফিল্ড। যদি আমার নিজস্ব অভিজ্ঞতা বলি, আমি নিজে 2021 থেকে স্টার্ট করেছিলাম, টিচিং করতাম, তার সাথে সাথে একটা প্রাইভেট ল্যাবে পার্ট টাইম করতাম, আবার অন্য একটা জায়গায় অ্যাজ এ গেস্ট টিচিংয়ে যেতাম। একসঙ্গে আমি 3টে অর্গানাইজেশন একসঙ্গে কন্টিনিউ করেছি ফ্রম দ্য স্টার্টিং অফ মাই ক্যারিয়ার। এটা আমার প্রচুর বন্ধু বান্ধবকে দেখেছি ব্লাড ব্যাংকে একটা জায়গায় পার্মানেন্টলি কাজ করে, যখনই পায় ফাঁকা টাইম তখন অন্য কোনো ব্লাড ব্যাংকে কম্পোনেন্ট সেপারেশনের জন্য পার্ট টাইম চলে যায়, নাইট করে, 2টো নাইট করে, একটা ভালো অ্যামাউন্ট নিয়ে চলে আসে। বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তো ব্লাড ব্যাঙ্কগুলোর হয়ে ব্লাড কালেকশনের জন্য যায়, এটা থাকছে। আর রইল বাকি প্রচুর এক্সপিরিয়েন্সড ল্যাবটেকদের দেখেছি যাদের শিডিউল একদম ফিক্সড। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, সকাল মর্নিং টাইমে 6টা, 7টা, 8টা, যার যেরকম অভ্যেস, এই টাইমে স্যাম্পল কালেকশন শুরু হয়। ও চলে যায় স্যাম্পল কালেকশন করতে, 6টার থেকে 9টা বা 8টার থেকে 10টা স্যাম্পল কালেকশন করলো। স্যাম্পল কালেকশন করার পরে 10টার থেকে পার্মানেন্ট তার যে একটা ল্যাবে ডিউটি আছে অ্যাজ এ ল্যাবটেক, সেখানে ডিউটি জয়েন করে। এবার এখানে যেরকম হয় 8 ঘন্টার ডিউটি বা শিফটিং থাকলে 6 ঘন্টার ডিউটি, সেটা সে করে আবার বিকেলে সন্ধ্যের পরে চলে যায় কোনো একটা ল্যাবে কাজ করতে। ওখানে কাজটা কমপ্লিট করে তার যে ওই যে স্যাম্পলগুলো কালেক্ট করছে, এটা যদি কোনো কোম্পানির আন্ডারে স্যাম্পল কালেক্ট করছে তাহলে আর হেডেক থাকছে না। এটা যদি এটা ওন সেট আপ হতে পারে, সে চাইলে তার বাড়িতে বা কোনো একটা জায়গায় ডায়াগনস্টিক বা কালেকশন সেন্টার খুলে, অবভিয়াসলি অথরাইজড, তার পারমিশন যেগুলো লাগে আমরা চাইলে সেগুলো পরে কোনো ভিডিওতে আলোচনা করতে পারি। তো সেটা করে সে আবার ওই সন্ধ্যের পরে কাজের শেষে তার যে যা স্যাম্পল হয়েছিল সেগুলো রিপোর্ট সব ঠিকঠাক করে নিয়ে রিপোর্টগুলোকে ডিসপ্যাচ করে দেয়। তো সেও আলটিমেট কিন্তু 3টে পার্টের সাথে যুক্ত হতে পারে। 3টে না হলেও 2টো তো মাস্ট। কারোর যদি খুব হেকটিক শিডিউল থাকে, যে তার পার্মানেন্টটা খুবই ফ্ল্যাকচুয়েট করে, কোনো দিন মর্নিং তো পরদিন ইভিনিং, তারপর দিন আবার নাইট, যদি করে কিন্তু সে 2টো করতে পারবে। ওকে, এটা গেল ল্যাবটেকদের ক্ষেত্রে, এটা একটা হিউজ ওয়াইডলি ফিল্ড। আচ্ছা, যদি চলে আসি ওটিটির ক্ষেত্রে, এখানে একটু অন্যরকম। এটা সাধারণত তুমি যেটা বললে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যারিয়ারের মধ্যে কাজ করতে হয়, যে একটা অপারেশন থিয়েটার থাকবে, তার মধ্যে একটা নার্সিংহোম, হসপিটাল, সেখানে। কিন্তু না, এখানেও ফ্রিল্যান্সিং করা যায়। সেটা হচ্ছে যে ওই যেটা একটু আগে এক্সাম্পল দিলাম, যদি কোনো ডক্টরের ভালো লাগলো তোমার কাজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ওই সার্জেনের আন্ডারে ওই সার্জেনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাসিস্ট করতে পারো। ওকে, সেটা ফ্রিল্যান্সিং মোডেও করা যেতে পারে, বা অ্যাজ পার ডে, যে মানে ওটা এরকমও হয়, মানে খুব ফ্যাক্ট বলছি, আজকে অ্যালায়েড হেলথ সায়েন্স তো পিছিয়ে নেই, এটা তো ফ্যাক্ট। খুব ফ্যাক্ট বলছি, এরকম ওটি টেকদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় কোনো একটা পার্টিকুলার কেসের জন্য। আমি এটাও শুনেছি, দেখেছি যে এই ওটি টেক নেই, তাহলে এই কেসটা আজকে হবে না, হয়, ফ্যাক্ট। এটা কেউ মানুক না মানুক, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি এটা হয়। তার মানে কি, তার একটা পার্মানেন্ট জব আছে, সে কিন্তু এই মোডেও
আর্নিং একটা করতে পারে। মানে কোনো একটা স্পেসিফিক প্রসেস যারা এক্সপার্ট হয়ে গেছে এক্স্যাক্টলি, ওর হাতটাই দরকার। হ্যাঁ। আচ্ছা, ওটি টেকদের ক্ষেত্রে আরও একটা পার্ট আছে, যেটা হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসের যে কোম্পানিগুলো হয়, যে ইনস্ট্রুমেন্টগুলো অপারেশন থিয়েটারে লাগে, সেই ইনস্ট্রুমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, ওকে, তো বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো ওটিতে লাগছে সেইগুলোর যে কোম্পানি থাকে, ওকে, মানে সেটা সেলার হতে পারে কিংবা অনেকে আবার এটাকে ভাড়া দেয় সার্জারির জন্য, তাহলে সেখানেও কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য ফ্রিল্যান্সিং মোডেও কাজ করতে পারে, ওকে। এছাড়া বিভিন্ন ইমপ্ল্যান্টের কোম্পানি আছে, সেখানেও কিন্তু ফ্রিল্যান্সিং মোডে করতে পারে। আর এগুলো সাধারণত ওটি টেকরাই ওয়াকিবহাল হবে এই বিষয়গুলোতে, অতএব কোম্পানিগুলোও প্রেফার করবে তাদেরকে। একটা টাইম ছিল যে আনস্কিল লোকেরা এই কাজগুলো করতো, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এগুলো স্কিল লোকেদের দিয়েই করানো হচ্ছে, এবং এটা হবেই একটা টাইমের পরে স্কিল লোকেরাই থাকবে। একটা ওটি টেক কমপ্লিট করা ছেলেই কিন্তু ওই কাজটা করবে, ওকে। তাহলে এখানে কিন্তু একটা ফ্রিল্যান্সিং মোডে আর্ন করতে পারে। ধরুন প্রতিটা ফিল্ডে, আপনি বললেন মেডিকেল কেয়ার আছে বা ধরুন পাবলিশন আছে, যদি কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক প্রসিডিওরে কেউ একজন ব্যক্তি এক্সপার্ট হয়ে যায়, তাহলে কিন্তু ধরুন ও একটা সুনাম ছড়াবে একদম। আর একবার সেই সুনাম ছড়িয়ে গেলে হ্যাঁ ডিফারেন্ট অর্গানাইজেশনে ও হয়তো একটা ঘন্টা হিসেবে বা একটা কাজ হিসেবে, একটা জব হিসেবে ও একটা কাজ করে আসছে, সেটা একটা স্পেসিফিক পেয়ে যাবে, একদমই তাই, থাকছেই। হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে থাকছে এই বিভিন্ন যে আইসিসিউ ওরিয়েন্টেড যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, হ্যাঁ, সেখানে অনেক সময় হয় যে তুমি এটা ভালো জানবে আরও, যে একটা পেশেন্টকে ব্যাকআপ দেওয়ার জন্য সেখানেও লাগে। এটা তো পুরোপুরি একটা ফ্রিল্যান্সিং মোডে হচ্ছে, পার্টিকুলার একটা জায়গা থেকে পেশেন্ট শিফট হবে, কোনো একটা লোকেশন থেকে কোনো একটা অন্য লোকেশনে যাবে, সেক্ষেত্রে তার যেই ভেন্টিলেশন সাপোর্টটা, সেক্ষেত্রেও একটা রেমুনারেশন থাকবে। এই পার্টটা থাকে, হ্যাঁ একদমই, হ্যাঁ তাহলে একদমই তাই। এরকমই তো বিভিন্ন যতগুলো অ্যালাইডের ফিল্ড আছে, যেগুলো ক্লিনিক্যাল পার্টের রয়েছে, সেটা ডায়াগনস্টিক হোক বা ট্রিটমেন্ট ওরিয়েন্টেড হোক, তো সেক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু ফ্রিল্যান্সিং কিছু না কিছু করা যায়। এবার স্টুডেন্টস হিসাবে যদি বলতে হয়, স্টুডেন্টস হিসাবে একটা আর্নিং থাকে। তো এখানে বিষয় হচ্ছে যে এটা আমি জানি না এটা কতটা হেল্পফুল হবে, বাট আস্তে আস্তে সেও যখন স্টুডেন্ট লাইনে আসবে তো অটোমেটিক্যালি জানতে পারবে এই প্রত্যেকটা কাজ, এই সিসিটির যেটা বললাম, এই ভেন্টিলেশন সাপোর্ট, সে যদি একটা স্টুডেন্ট অবস্থায় যদি স্কিলড হয় তাহলে সে তখনই টাইম ম্যানেজ করে যেতে পারে। আর ল্যাব টেকনোলজি স্টুডেন্টদের জন্য আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ইয়ার বিভিন্ন জন, প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি ফ্লেবোটমিস্ট হিসেবে কাজ করে। বিভিন্ন অর্গানাইজেশনগুলো যারা ডায়াগনস্টিক যে কোম্পানিগুলো আছে সেখানে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ও নিজের একটা এন্টারপ্রেনিয়রশিপ তখন থেকেই স্টার্ট করতে পারে। স্যাম্পেলটাকে কালেক্ট করলো, ওই অর্গানাইজেশনে স্যাম্পেলটা পৌঁছে দিল, রিপোর্ট সন্ধ্যের পরে বা যখন টেস্ট হয়ে যাচ্ছে সেই রিপোর্টটা পেশেন্ট পার্টিকে ডিসপ্যাচ করে দিল। তো এটা কিন্তু আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ইয়ার করতেই পারে এবং বিভিন্ন জন করেও। একটা ব্যাপার তুমি যেটা বললে যে তার মধ্যে সেই দমটা থাকা চাই, এটা ফ্যাক্ট। হ্যাঁ একদম। তো একটা জিনিস আসলে তো এতক্ষণ ধরতে পেরেছি, বুঝতে পেরেছো যে এটা একটা আলাদা ইন্ডাস্ট্রি, এটা একটা আলাদা জগৎ। এ জগৎ যত তুমি প্রবেশ করবে তত তুমি এক্সপ্লোর করতে থাকবে। আর ডেফিনেটলি আমরা যারা জিনিস এখন আলোচনা করলাম এগুলো অলরেডি এক্সিস্ট করছে, কিন্তু এর মানে এই নয় যে এইগুলো শুধু আছে। হ্যাঁ এগুলো সেটা কিন্তু না, হতে পারে তুমি এসছো, তুমি আরো ইউনিক কিছু জিনিস হ্যাঁ নিজে ডিসকভার করছো। একদমই একদম একদম তুমি কিছু জিনিস তুমি নিজে ওয়ে আউট করছো, যে ধরো এটা আগে করে তোমাকে দেখে ইন্সপায়ার হচ্ছিল। সো বি দ্যাট ম্যান না, ওই জায়গাটা নিজের বানাও, এসো এক্সপ্লোর করো, নিজে দেখো।